রাজকুমার, আমি আপনাকে খুব পছন্দ করি এবং ভালোবাসি, আর আপনিও আমাকে ভালোবেসেছেন। তবে আজ কেন এমনটা বলছেন? আরে মূর্খ মেয়ে, আমি তোকে কখনো ভালোবাসিনি, শুধু অভিনয় করেছিলাম। আপনি হয়তো পাগল হয়ে গেছেন রাজকুমার, তাই এসব উল্টো পাল্টা বলছেন। সত্যি তুই খুব বোকা। তা না হলে রাতের আধারে এই মায়াবী কুয়োর সামনে আসতিস না। হ্যাঁ রাজকুমার, আপনি ঠিকই বলেছেন। সত্যি আমি খুব বোকা ছিলাম এবং আপনাকে খুব বিশ্বাস করেছিলাম। তাই তো আপনার কথা মতো রহস্যময় কুয়োর পাশে এসে দাঁড়িয়ে আছি, যার সত্য সবার কাছে অজানা। আর সেই বিশ্বাস তোর বিপদ ডেকে এনেছে, কারণ তুই যে আমার ফাঁদে পড়েছিস। তার মানে? এরপর রাজকুমার এক তরল পদার্থ মাধবীর গায়ে ছিটিয়ে দেয়, যার ফলে মাধবী হঠাৎ করে উধাও হয়ে যায়। আমার বুদ্ধি কাজ করেছে। এখন আমাকে অন্য কোনো গ্রাম বা রাজ্যে যেতে হবে। এই ঘটনার বেশ কিছুদিন পরের কথা। গৌরীপুর রাজ্যের রাজা ভান সিংহের দুই রাজকুমারী ছিল। বড় রাজকুমারীর নাম ছিল তনিমা এবং ছোট রাজকুমারীর নাম ছিল মহিমা। তবে বড় রাজকুমারী তনিমা ছিল খুব অহংকারী। সে সব সময় নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকতেন। প্রজাদের সুখ দুঃখ নিয়ে সে কখনোই চিন্তা ভাবনা করতেন না। তাই রাজা ভানু সিংহ বড় রাজকুমারীকে নিয়ে খুব চিন্তা করতেন। তাই একদিন রাজা রানীকে বলেন, রানী, আমি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, তাই সে ব্যাপারে তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ মহারাজ, বলুন আপনি কি বলতে চান। আমি চাই যে এবার থেকে ছোট রাজকুমারী মহিমা রাজ্যের সমস্ত দায়ভার সামলাবে এবং সিংহাসনে বসবে। এই কথা শুনে রানী খুব অবাক হয়ে যান। কিন্তু মহারাজ, বড় রাজকুমারীকে ছেড়ে আপনি যদি ছোট রাজকুমারীকে সিংহাসনের দায়িত্ব দেন, তাহলে যে এটা অনেক কথা হতে পারে। তাছাড়া বড় রাজকুমারী এই কথা জানতে পারলে সে খুব দুঃখ পাবে। আপনি দয়া করে ব্যাপারটি ভেবে দেখুন। আমি অনেক ভেবে দেখেছি রানী, বড় রাজকুমারী সব সময় নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে। সে কখনোই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করে না। তাছাড়া আমি বড় রাজকুমারীর মধ্যে কখনো সেই গুণ দেখতে পাইনি যা একটি দায়িত্ববান মানুষের মধ্যে থাকে। যাই হোক, আমি বড় রাজকুমারী এবং ছোট রাজকুমারী কাউকে রাজপ্রাসাদে দেখলাম না। কারণ তারা দুজনেই রাজপ্রাসাদের বাইরে আছে মহারাজ, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আচ্ছা বেশ, বড় রাজকুমারী এবং ছোট রাজকুমারী তারা দুজনে রাজপ্রাসাদে ফিরলে আমার সাথে রাজ দরবারে দেখা করতে বলবে। ঠিক আছে মহারাজ। কিছুক্ষণ পর বড় রাজকুমারী তনিমা এবং ছোট রাজকুমারী মহিমা তারা দুজনেই রাজপ্রাসাদে ফিরে আসে এবং রাজদরবারের সামনে আসে। তখন রাজা সিংহাসনে বসেছিলেন। পিতাশ্রী, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের ডেকেছিলাম কারণ তোমাদের সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ পিতাশ্রী, বলুন আপনি আমাদের কি বলতে চান। আমি যেমন পিতা হয়ে সন্তানদের ভালো চাই, ঠিক তেমনি এক রাজা হওয়ার শর্তে আমার রাজ্যের সমস্ত প্রজাদের ভালো চাই। আমার এখন বয়স হয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকের পর থেকে সিংহাসন ও রাজ্যের পরিচালনা ছোট রাজকুমারী মহিমা করবে এবং আমি আশা করি সে সুস্থ ও ন্যায়ভাবে রাজ্যভার চালাতে পারবে। মহারাজের এরূপ কথা শুনে বড় রাজকুমারী খুব আশ্চর্য হয়ে যায়। এসব আপনি কি বলছেন পিতাশ্রী? আপনি হয়তো আমার কথা ভুলে গেছেন। বড় রাজকুমারী থাকতে আপনি ছোট রাজকুমারীকে কিভাবে এই দায়িত্ব দিতে পারেন? সিংহাসন পরিচালনার অধিকার কেবলমাত্র বড় রাজকুমারীর আছে। এখানে শুধু অধিকার দেখলে হবে না, তার সাথে সেই ব্যক্তির রাজ সিংহাসন পরিচালনা করার যোগ্যতা আছে কিনা সেই ব্যাপারেও দেখা উচিত, যা তোমার মধ্যে বিন্দু মাত্র নেই। পিতাশ্রী, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। পিতাশ্রী,
আমি এসব কিছু চাই না। রাজ সিংহাসন এসব আমার কোনো দরকার নেই। আপনি দয়া করে দিদির সাথে এমনটা করবেন না। তাছাড়া দিদি এই রাজ্যে বড় রাজকুমারী, তাই এই অধিকার কেবলমাত্র দিদির। সেখানে আমি কোনো রকম হস্তক্ষেপ করতে পারি না। আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, কারণ বড় রাজকুমারীর মধ্যে রাজধর্ম কোনো জ্ঞান নেই। এমনকি প্রজাদের সুখ দুঃখ কখনো তার চোখে পড়ে না, এবং রাজ্যের ভালো মন্দ নিয়ে কোনো খোঁজ খবর রাখে না। শুধুমাত্র নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে। তাই আমি কিছুতে এরূপ ব্যক্তির হাতে আমার রাজ্য সঁপে দিতে পারি না। তাই আমার সিদ্ধান্তই শেষ কথা। কিন্তু পিতাশ্রী, হয়েছে বোন, থাক। আর তোকে কষ্ট করে নাটক করতে হবে না, কারণ এখন আমি সবকিছুই ভালোভাবে বুঝতে পারছি। তোর এই সিংহাসনের লোভ মনে মনে অনেক আগে থেকেই ছিল, তাই তুই আমার নামে উল্টোপাল্টা পিতাশ্রীকে বুঝিয়ে রাজ সিংহাসন কেড়ে নিলি। দিদি তুমি আমাকে ভুল বুঝছো। যেখানে আমার কোনো সম্মান নেই, সেখানে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। এই কথা বলে বড় রাজকুমারী তনিমা রাগ করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়েন। এবং চলতে চলতে রাজকুমারী তনিমা এক গভীর বনে চলে আসে। এই আমি কোথায় চলে আসলাম? চারিদিকে দেখছি শুধু ঘন জঙ্গল। এখানে সূর্যের আলো হয়তো ভালোভাবে এসে পৌঁছাতেই পারে না। আমার কেন জানি একটু ভয় লাগছে। ঠিক তখনই রাজকুমার সেই জঙ্গল দিয়ে আসছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি বড় রাজকুমারী তনিমাকে দেখে মোহিত হয়ে পড়ে এবং গাছের এক আড়ালে লুকিয়ে পড়ে তার নিজেই নিজে বলতে থাকে, পোশাক ও অলংকার দেখে মনে হচ্ছে কোনো এক রাজকুমারী হবে, আবার দেখতেও বেশ সুন্দরী। ইস, একে যদি আমি কোনোভাবে আমার ফাঁদে ফেলতে পারি, তাহলে আমার ইচ্ছে পূরণ হয়ে যেতে পারে। কিন্তু কিন্তু এর আগে আমাকে কিছু করতে হবে, যার ফলে আমি অতি সহজেই রাজকুমারীর মনে জায়গা করে নিতে পারি। কিন্তু কি করি কি করি? তখনই রাজকুমারী তনিমা বলে ওঠে, চলতে চলতে আমার গলাটা যে একেবারে শুকিয়ে গেছে। আমি যে খুবই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, কিন্তু এই জঙ্গলের মাঝে আমি কোথায় জলের সন্ধান পাবো? এরপর রাজকুমার রাজকুমারী তনিমার সামনে আসে। কে আপনি, আর কোথা থেকেই বা এসেছেন, আর আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আমার নাম তনিমা, আমি গৌরীপুর রাজ্যের বড় রাজকুমারী। আমি খুবই তৃষ্ণার্ত, তাই খুব অস্থির লাগছে। কিন্তু আপনি কে? আমি হলাম কোর রাজ্যের রাজকুমার। এই জঙ্গল পেরিয়ে কিছুটা দূরে আমার পিসির বাড়ি, তাই সেখানে গিয়েছিলাম। তবে আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আপনার জন্য জল এনে দিতে পারি, কারণ এই বনে কোথায় জল আছে তার সন্ধান আমি জানি। না না, আপনি কেন অযথা আমার জন্য কষ্ট করবেন? বরং আপনি ঠিকানাটা বলুন, আমি সেখানে চলে যাব। কিন্তু সেখানে হিংস্র বন্য পশু থাকে, তাই আপনার কোনো বিপদ হতে পারে। কিন্তু আমার জন্য আপনি কেন নিজের বিপদ ডেকে আনবেন? একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে সাহায্য করা সাধারণ মানুষের কর্তব্য ও দায়িত্ব। তাছাড়া আপনাকে যদি আমি এইভাবে ছেড়ে যাই, তাহলে যে আমার পাপ হবে। এই কথা শুনে রাজকুমারী তনিমা খুব খুশি হয়। আপনি এখানেই থাকুন রাজকুমারী, আমি এখনই আসছি। এই কথা বলে রাজকুমার সেখান থেকে চলে যায়, আর রাজকুমারী সেখানেই অপেক্ষা করতে থাকে। এবং কিছুক্ষণের মধ্যেই রাজকুমার কোনো এক জায়গা থেকে রাজকুমারীর জন্য জল নিয়ে আসে, আর রাজকুমারী তনিমা সেই জল পান করে তৃষ্ণা মেটায়। কিছুক্ষণের জন্য তারা দুজনেই একদম নিস্তব্ধ হয়েছিল। রাজকুমারী তনিমা রাজকুমারীর ভালো ব্যবহার দেখে মুগ্ধ হয়ে যায় এবং তিনি রাজকুমারীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, আর মনে মনে ভাবতে লাগে, যদি আমি রাজকুমারকে বিবাহ করি তাহলে অনেক ভালোই হবে। একদিকে যেমন আমি এই অপূর্ব সুন্দর রাজকুমারকে পাবো, অন্যদিকে তেমনি কুরাজের রানী হয়ে সম্মান নিয়ে থাকতে পারবো। রাজকুমারী তনিমা, আপনি কি কিছু ভাবছেন?
না না মানে আসলে আমি আপনার কথাই ভাবছিলাম। আমার কথা? তা কি নিয়ে ভাবলেন রাজকুমারী? আমি আপনার সাহস ও সৌজন্যে মুগ্ধ হয়েছি, তাই আপনাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চাই। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে বিবাহ করতে চাই। এই কথা শুনে রাজকুমার তো খুব খুশি হয়ে যায়, কারণ তিনি মনে মনে এটাই চেয়েছিলেন। আমার কোনো আপত্তি নেই রাজকুমারী। তাছাড়া আপনার মতো এত রূপবতী মেয়ে অনেক ভাগ্য করে মেলে। আচ্ছা বেশ, তবে চলো আমাদের রাজ্যে। অন্যদিকে ছোট রাজকুমারী মহিমা তার দিদিকে অর্থাৎ বড় রাজকুমারী তনিমাকে অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও তার সন্ধান না পেয়ে খুব চিন্তিত ছিল। এমনকি মুখে কোনো খাবার পর্যন্ত তুলেনি সে, কারণ ছোট রাজকুমারী মহিমা তার দিদিকে খুব ভালোবাসে। দিদি দিদি, তুমি ফিরে এসো। মা বাবা যে তোমার জন্য অনেক দুশ্চিন্তায় আছে। সবকিছু আমার জন্যই হয়েছে, তাই আমাকে ভেঙে পড়লে চলবে না। যেভাবেই হোক দিদিকে খুঁজে বের করতেই হবে। ঠিক তখনই বড় রাজকুমারী তনিমা রাজকুমারের সাথে রাজপ্রাসাদে এসে হাজির হয়। দিদি দিদি, তুমি এসেছো। আমি জানতাম তুমি ছোট বোনের উপর রাগ করে কিছুতেই থাকতে পারবে না। এই, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি যাও এবং মাতা ও পিতাশ্রীকে সুসংবাদটি দাও। তখন এক প্রহরী রাজা এবং রানীকে গিয়ে এই বার্তা দেয়। মহারাজ, বড় রাজকুমারী ফিরে এসেছে। এই কথা শুনে রাজা এবং রানী খুব খুশি হয়। আমার মেয়ে ফিরে এসেছে। হ্যাঁ রানীমা, বড় রাজকুমারী ফিরে এসেছে এবং তারা সবাই রাজ দরবারের সামনে আছে। এরপর রাজা এবং রানী রাজ দরবারের সামনে আসে এবং মেয়েকে দেখতে পেয়ে খুব খুশি হয়। এরকম রাগ করে কেউ কি রাজপ্রাসাদ থেকে বের হয়ে যায়? জানো, তোমার জন্য আমরা কত চিন্তিত ছিলাম। হ্যাঁ বড় রাজকুমারী, তোমার কিন্তু এমনটা করা উচিত হয়নি। রাগকে সংযত করে রাখার চেষ্টা করো, কারণ কিছু কিছু সময় মানুষ রাগের মাথায় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। বড় রাজকুমারী, তোমার পাশে এই যুবকটি কে? মা, এ হলো রাজ্যের রাজকুমার, আর রাজকুমারকে আমি বিবাহ করতে চাই, তাই এখানে নিয়ে এসেছি। বিবাহ করতে চাও? হ্যাঁ পিতাশ্রী, আমি রাজকুমারকে বিবাহ করতে চাই। আশা করছি এটা আপনার কোনো আপত্তি থাকবে না। আচ্ছা বেশ, করো, এতে আমার কোনো আপত্তি নেই। তাছাড়া তোমার বিবাহের কথা আমি অনেক দিন থেকেই ভাবছিলাম। কিন্তু ছোট রাজকুমারী মহিমা মনে মনে কিছু একটা চিন্তা করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন ছোট রাজকুমারী মহিমা তার দিদিকে একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে আসে এবং বলে, দিদি, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে আমি একটি কথা বলতে চাই। হ্যাঁ বল, কি বলতে চাস? তুমি এখনো আমার উপর রেগে আছো, তবু বলছি দিদি, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। তাই তোমার ভালো সব সময় আমি প্রার্থনা করি। তুমি যাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছো তাকে কেন জানি অন্য জগতের বলে মনে হচ্ছে, কারণ কুয়োর রাজ্য বলতে আমাদের এখানে কোনো রাজ্যই নেই। তাছাড়া রাজকুমারের দৃষ্টি এবং ভাবভঙ্গি আমার মোটেও সুবিধাজনক মনে হয়নি। সে হয়তো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। আর এই সব কথা শুনে বড় রাজকুমারী তনিমা খুব রেগে যায়। হয়েছে, অনেক বলেছিস, আর নয়। আমি কোনো ফালতু কথা শুনতে চাই না। তাছাড়া তুই যে আমার ভালো চাস না এবং আমাকে সহ্য করতে পারিস না, এই আমি ভালো করে বুঝি। ঠিক তখনই রাজকুমার সেখানে আসে। রাজকুমারী তনিমা, আপনি এখানে? আর আমি আপনাকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি। চলো, আমাদের যে রাজ্যে ফিরে যাবার সময় হয়ে গেছে। হ্যাঁ চলুন রাজকুমার। দিদি, তুই চাস না? আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর, আমাকে বিশ্বাস কর। আমি তোর ভালোর জন্যই বলছি। রাজকুমার তোকে ঠকাচ্ছে। এসব ছোট রাজকুমারী কি বলছে? ওসব তুমি কিছু মনে করো না। আসলে আমি এত সুন্দর রাজকুমার পেয়েছি তো,
তাই ছোট রাজকুমারী কিছুতেই মেনে নিতে পারছে না। চলো চলো, তুমি আমাকে তোমার রাজ্যে নিয়ে চলো, এবং আমি সেখানে রানীর মতো হয়ে থাকতে চাই। বড় রাজকুমারী তনিমা ছোট রাজকুমারী মহিমার কোনো কথা না শুনে রাজকুমারের সাথে চলতে থাকে এবং চলতে চলতে একটি ঘন জঙ্গলে চলে আসে। আর ছোট রাজকুমারী মহিমা তাদের পিছু নিয়েছিল। আর কত দূর রাজকুমার? এই তো চলে এসেছি। কিন্তু এখানে একটি কুয়ো ছাড়া কোনো রাজপ্রাসাদ, রাজ্য বা কোনো লোকজনই তো দেখতে পাচ্ছি না। অবশ্যই দেখতে পারবে রাজকুমারী তনিমা, কিন্তু এর আগে যে আপনাকে কুয়োর ভেতর প্রবেশ করতে হবে। এই কথা বলে রাজকুমার কিছু একটা তরল পদার্থ রাজকুমারীর গায়ে ছিটিয়ে দিতেই রাজকুমারী তনিমা হঠাৎ করে উধাও হয়ে যায়। আর এই দৃশ্য দেখে ছোট রাজকুমারী মহিমা খুব অবাক হয়ে যায় এবং রেগে চিৎকার করে ওঠে। শয়তান রাজকুমার, তুই আমার দিদির সাথে এটা কি করলি? আমি তোকে কিছুতেই ছাড়বো না। কিন্তু ছোট রাজকুমারী মহিমার কোনো কথাই রাজকুমার শুনতে পায় না, কারণ রাজকুমারের চারপাশে কোনো কিছু একটা জাদু করে রেখেছিল, যার ফলে ছোট রাজকুমারী মহিমা আর সামনের দিকে এগোতে পারছিল না। কিছুক্ষণ পর রাজকুমার সেখান থেকে উধাও হয়ে যায়। আর ছোট রাজকুমারী মহিমা বুঝতে পারে যে তারা কুয়ার ভেতর প্রবেশ করেছে। এখন আমি কি করব? আর কিভাবেই বা এই কুয়োর ভেতর প্রবেশ করব? যেভাবেই হোক আমাকে আমার দিদিকে রক্ষা করতেই হবে। ছোট রাজকুমারী খুব দুশ্চিন্তায় পড়ে যায়। ঠিক সেই সময় সেখানে উড়তে উড়তে একটি সুন্দর নীল পাখি আসে। কি হয়েছে গো তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? পাখির মুখে এরূপ কথা শুনে রাজকুমারী মহিমা অবাক হয়ে যায়। তুমি একটি পাখি হওয়া সত্ত্বেও মানুষের ভাষায় কথা বলছো? হ্যাঁ গো, আমি মানুষের ভাষায় কথা বলতে পারি, আবার অনেক সমস্যার সমাধান করে দিতে পারি। তুমি একবার বলো তোমার কি হয়েছে? এরপর ছোট রাজকুমারী মহিমা নীল পাখিকে সবকিছু খুলে বলে। বুঝেছি। সেই ছদ্মবেশী রাজকুমার তোমার দিদিকে কুয়োর রাজ্যে বন্দি করে ফেলেছে। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। কিন্তু তুমি একটি ছোট পাখি হয়ে আমাকে সেখানে কিভাবে নিয়ে যাবে? তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, সবকিছু আমার উপরে ছেড়ে দাও। সময়ের সাথে তুমি আমার পরিচয় জানতে পারবে। এরপর নীল পাখিটি একটি ঘাস এনে রাজকুমারী মহিমার হাতে দেয়। বিপদের সময় এই ঘাসটি তোমাকে সাহায্য করবে। এরপর নীল পাখিটি কিছু একটা জাদু করে, যার ফলে সেখানে এক উজ্জ্বল আলো চারিপাশে ছড়িয়ে পড়ে এবং তারা কুয়ো রাজ্যে প্রবেশ করে। এবং সেখানে প্রবেশ করে দেখে যে ভয়ঙ্কর একটি জায়গা। চারপাশে রয়েছে বিশাল আকৃতির কালো কালো পাথর, অনেকটা দেখতে প্রায় একটি গুহার মতো ছিল। এই আমরা কোথায় এসে পড়লাম? চারিদিকে শুধু পাথর আর পাথর। এরপরে নীল পাখি এবং ছোট রাজকুমারী মহিমা সামনের দিকে এগোতে থাকে এবং কিছুটা এগিয়ে যেতেই দেখে যে বড় রাজকুমারী তনিমা একটি জাদুর বাঁধনে আটকা ছিল। তার পাশে মাধবী নামে সেই মেয়েটিও ছিল। আর এই দৃশ্য দেখা মাত্রই রাজকুমারী মহিমা খুব অবাক হয়ে যায়। বোন, তুই এসেছিস? আমাকে ক্ষমা কর। সেদিন যদি আমি তোর কথা শুনতাম তাহলে হয়তো আমার সাথে এমনটা হতো না। আসলে আমি রাজকুমারকে খুব পছন্দ করেছিলাম, কিন্তু যাকে আমি রাজকুমার ভেবে পছন্দ করেছিলাম সে আসলে রাজকুমার নয়, বরং এক শয়তান জাদুকর। সে আমার মতো অনেক মেয়েকে এখানে বন্দি করে রেখেছে। ঠিক সেই সময় ছদ্মবেশী রাজকুমার সেখানে আসে এবং কিছু একটা করে, যার ফলে তিনি রাজকুমার থেকে এক জাদুকরে পরিণত হয়। এ আমি কি দেখছি? এ যে মেঘনা চাইতেই জল। কিন্তু আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না, আপনি এখানে কি করে এলেন? যাই হোক, এসে যখন পড়েছেন তাহলে এখান থেকে আর বেরোতে পারবেন না। রাজকুমার, আমার বোনের কোনো ক্ষতি করো না। ছোট রাজকুমারীকে এখান থেকে যেতে দাও।
না দিদি, আমি ফিরে যেতে আসিনি, বরং এই জাদুঘরের শেষ দেখতে এসেছি, কারণ সে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আমাকে শেষ করতে এসেছেন? তা কখনো সম্ভব না। তাছাড়া আমি যদি কোনো রাজকুমারীকে পাথরে পরিণত করতে পারি, তাহলে আমি অনেক বড় এক জাদুঘর হতে পারবো। কিন্তু এখানে তো দুটো রাজকুমারী উপস্থিত আছে। তাহলে তো আমি পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর হয়ে যাব। এই কথা বলে জাদুকর কিছু একটা জাদু করতে যাবে, ঠিক সেই সময় নীল পাখিটি বলে, তোমার কাছে রাখা ঘাসটি জাদুকরের দিকে ছুঁড়ে মারো। নীল পাখির কথা মতো রাজকুমারী মহিমা জাদুকরের দিকে ঘাসটি ছুঁড়ে মারতেই ঘাসটি একটি তীরের আকার ধারণ করে এবং জাদুকরের গায়ে গিয়ে লাগে। তুই এটা কোথায় পেলি? আহ! 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 দেখতে দেখতে শয়তান জাদুকর নিমেষের মধ্যে একটি বড় কালো পাথরে পরিণত হয়ে যায়, আর বড় রাজকুমারী তনিমা এবং মাধবীর গা থেকে জাদুর বাঁধন খুলে যায়। অনেকদিন আগে রাজকুমার জাদুকরের কথা শুনেছিলাম, তিনি অনেক অন্যায় করেছে, তাই আমিও চেয়েছিলাম এই সমস্যার সমাধান হোক। দিদির প্রতি তোমার অনেক ভালোবাসা ছিল, তাই তুমি সাহস ও সততার সাথে কাজটি করতে পেরেছো। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা না থাকলে আমি এই নতুন জীবন কখনো হয়তো পেতাম না। আমি তোকে অনেক ভুল বুঝেছিলাম বোন, আসলে আমি অবুঝ ছিলাম, তাই তোদের ভালোবাসা আমি বুঝতে পারিনি। আজ তুই শুধুমাত্র আমার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছিস, সত্যি তুই আমার ভালো চাস, কিন্তু আমি তা কখনো বুঝতে পারিনি, আমাকে ক্ষমা কর। এমন করে বলো না দিদি, তাছাড়া ছোট থেকে তুমি আমায় অনেক যত্ন নিয়েছো, তাছাড়া এটা আমার কর্তব্য ছিল, একজন বোনের পাশে একজন বোনকে সব সময় থাকা দরকার। এরপর থেকে সবাই সুখে শান্তিতে আনন্দে মিলেমিশে একসাথে থাকে।